সে হাড় ক্ষয় হওয়ার কারণে কিছু নতুন হাড় তৈরি হয়েছে যার নাম হচ্ছে অস্টিওফাইট। কিন্তু আমাদের দেশে যেটা সবচেয়ে গ্রামের লোকজন বলেন, সবাই চিন্তা ভাবনা করে যে ব্যথা মানেই মনে হয় বাত ব্যথা। যে কোনো ব্যথায় অনেক দিনের ব্যথা হলে তখন তারা বলে এটা বাত ব্যথা। আসলে সব ব্যথাই বাত ব্যথা। আসলে হাড় বৃদ্ধি পায় না হাড় ক্ষয় যায়, তাহলে দুইটা প্রশ্ন। যে অনেকে বলে যে বয়স হলে তো হাড় ক্ষয় হয়ে যাওয়ার কথা। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার নিকট যিনি আমাদের সুস্থ রেখেছেন। আপনাদের অত্যন্ত প্রিয় একটা অনুষ্ঠান সুস্থতার বার্তায় আজকে আমাদের বিষয় বাত ব্যথা নিয়ে। প্রিয় দর্শক, আমাদের পরিবারের সমাজের এমন কোনো ঘর নাই যেখানে কেউ না কেউ এই ব্যথায় আক্রান্ত, আসলে যেটাকে আমরা বাত ব্যথা বলি। তো আজকে এই বিষয়ে আলোচনা হবে। আজকে আমার স্টুডিওতে উপস্থিত আছেন সহকারী অধ্যাপক, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, ট্রমা সার্জন AZM শাহরিয়ার আরিফ। আরিফ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখতে পাই যে মানে পরিবারের একটা কমন রোগ, এই যে বাত ব্যথা। আসলে ব্যথা তো অনেক ব্যথাই আছে, আমরা আজকে স্পেশালি শুধু এই হাঁটুর জয়েন্টের ব্যথা বা এই রিলেটেড আলোচনাগুলো করতে চাই। আসলে ব্যথাটা কি, এই বিষয়ে একটু যদি বলতেন। আমি একটু ক্লিয়ার করে নিই যে প্রথমে বাত ব্যথা এবং ব্যথা। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। বাত ব্যথা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে এটা একটা দীর্ঘ অনেক বড় একটা আলোচনা। রাইট। কিন্তু আমাদের দেশে যেটা সবচেয়ে গ্রামের লোকজন বলেন, সবাই চিন্তা ভাবনা করে যে ব্যথা মানেই মনে হয় বাত ব্যথা। যে কোনো ব্যথায় অনেক দিনের ব্যথা হলে তখন তারা বলে এটা বাত ব্যথা। আসলে সব ব্যথাই বাত ব্যথা না। বাত ব্যথা কমন ডায়লগ, এটা আমাদের সবারই এটা একটা ভুল ধারণা। আমরা দীর্ঘদিনের ব্যথা হলেই মনে করি যে আমাদের বাত ব্যথা হয়েছে। আচ্ছা। এবং এটা বলতে আমরাও বুঝি, এটা আমরাও ভাবি আর কি। এবং এটা বলতেও সুবিধা হয় মানুষের যে আমি এতদিন ধরে ব্যথা আছে আমার। তো আমাদেরকে এসে বলে, রুগী এসে বলে যে স্যার আমার তো বাত ব্যথা। তখন আমরা প্রশ্ন করি আপনার ব্যথাটা কতদিন থেকে? বলে যে 15 দিন 20 দিন। তার মানে একটা শর্ট ডিউরেশনের ব্যথা হলে সেটাকে আমরা বাত বলবো না। আবার জিজ্ঞেস করি আপনার কোন কোন জায়গায় ব্যথা? বলে যে হাঁটুতে ব্যথা বা হাতে ব্যথা, ঠিক আছে, কনুইয়ে ব্যথা। একটা ব্যথা হইলে তখন আমরা এটাকে বাত বলবো না। তাইলে আমরা আসলে একটু আলোচনা থেকে একটু শর্ট করি যে আমরা আসলে ব্যথা নিয়ে কথা বলি। ব্যথা আসলে কি? ব্যথা হচ্ছে মানুষের একটা অনুভূতি। তাহলে এটা কোনো রোগ না, এটা একটা লক্ষণ, রোগের লক্ষণ। যে কোনো কারণেই ব্যথা হতে পারে, যে কোনো রোগের কারণেই ব্যথা হইতে পারে। একটা জ্বর আসলেও ব্যথা হইতে পারে, আঘাত পেলেও ব্যথা হইতে পারে, কোনো একটা ইনফেকশন হলেও ব্যথা হইতে পারে, ঠিক আছে, রোগের কারণেও ব্যথা হইতে পারে, মানে আবার ভেঙে গেলেও ব্যথা হইতে পারে। রাইট, ঠিক আছে। তো ব্যথা আসলে একটা লক্ষণ মাত্র। তো আমাদের দেশে যেটা হয় কি যে রোগীরা ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যথা অনুভব করবে। তার শরীরের ভিতরে সে যদি একটা রোগ লালনও করে এবং সহ্যের বাইরে না যাওয়া পর্যন্ত সে ডাক্তারের শরণাপন্ন হতে চায় না। ঠিক আছে। তো আমরা একটু আলোচনা আর একটু শর্ট করে ফেলি যে আমাদের আসলে আমরা চিন্তা করি যে ব্যথা বললে আমরা শুধু লক্ষণ বলেছি, তাহলে কোন ব্যথা নিয়ে আমরা কথা বলি? হাঁটু ব্যথা নিয়ে বলি। আমাদের দেশে সবচেয়ে বেশি মানুষ যেটা হয় বয়সদের একটু দেখা যেটা আর কি সবচেয়ে বেশি দেখা যায় যে হাঁটু ব্যথা নিয়ে বেশি আসে। যাদের বয়স একটু বেশি তারা হাঁটু ব্যথা নিয়ে আসে। বলে যে ডাক্তার সাহেব আমার তো হাঁটুতে ব্যথা, আমি ডাক্তার দেখাইছিলাম, বলে আমার হাড় বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, বলে যে হাড় বৃদ্ধি পেয়েছে। তো এখন এটা আসলে হাড় বৃদ্ধি পায় না হাড় ক্ষয় যায়, তাহলে দুইটা প্রশ্ন। যে অনেকে বলে যে বয়স হলে তো হাড় ক্ষয় হয়ে যাওয়ার কথা, বৃদ্ধি পেলে কেমনে? আচ্ছা। আবার অনেকে এসে বলে ডাক্তার সাহেব আমার হাড় তো ক্ষয় হয়ে গেছে। আসলে দুটো কথাই ঠিক, সায়েন্সের ভাষায় যদি আমরা একটু বলার চেষ্টা করি যে কোনো হাড় বয়সকালে যেটা হয় যে ওয়ার অ্যান্ড টিয়ার মানে ক্ষয় হবে এবং পুরনো হবে। রাইট। এটা হইতে গিয়ে এই যে আমাদের যে ওয়েট বিয়ারিং, আমাদের যে কোনো জোড়ার যে মুভমেন্ট আছে, এই মুভমেন্টের কারণে এখানে কিছু ফ্লুইড থাকে। এই ফ্লুইডগুলোর ঘর্ষণের কারণে যখন ফ্লুইডগুলো আস্তে আস্তে কমে যায় তখন হাড়ের মসৃণতাটা নষ্ট হয়ে যায়। মসৃণতা নষ্ট হয়ে গেলে এখানে যে কার্টিলেজগুলো থাকে এই কার্টিলেজগুলো নষ্ট হয়ে যায়, কার্টিলেজের ক্ষয় হয়ে কিছু হাড্ডি, নতুন হাড্ডি তৈরি হয়ে যায়। এটাকে আমরা বলি অস্টিওফাইটস। এটাকে আবার বলছি আমরা হাড় বৃদ্ধি পেয়েছে। তো এই যে অস্টিওফাইট যেগুলো বাইরের দিকে থাকে এটাকে আমরা বলছি হাড় ক্ষয় হওয়ার কারণে কিছু নতুন হাড় তৈরি হয়েছে যার নাম হচ্ছে অস্টিওফাইট। এটাকে আমরা রোগীকে বোঝানোর জন্য বলি আপনার হাড় ক্ষয় হয়ে একটু বৃদ্ধি পেয়েছে।
রোগীর ধারণা যে তারা মনে করে যে এটা তার হার বৃদ্ধি পেয়েছে, আসলে আচ্ছা। কথাটা ঠিক না। কথাটা হচ্ছে এরকম যে বয়সকালে মানুষের রিজেনারেটিভ চেঞ্জের কারণে, ডিজেনারেটিভ চেঞ্জের কারণে তাদের হাড় ক্ষয় হয়। একটা বয়স পর সবারই হবে, কারো কম কারো বেশি। কারো এই ক্ষয় হওয়ার কারণে কিছু লক্ষণ দেখা দেবে, কারো আবার কোনো কিছু সমস্যাই হবে না। যদি লক্ষণ দেখা দেয় তাহলে চিকিৎসা নিতে হবে। আবার এটা তো আমি বললাম বয়সের কারণে, অল্প বয়সে হয় কিনা প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ অল্প বয়সে হয় কিনা? এক্স্যাক্টলি, আসলে এখন আমরা নর্মালি ধরে নেই যে বয়স হলেই শুধু এই ব্যথাটা হবে, কিন্তু একটা নির্দিষ্ট বয়সের আগেও হতে পারে। এবং আগেও এই হতে বয়সটা পারে। কত মানে কত হতে পারে, বা বয়স কোন বয়সের হতে যদি পারে? আমরা ধারণা করি যে কোনো কোনো বই ভেরিয়েশন হচ্ছে 40 থেকে 50 বছরের বয়সেই মানুষের ডিজেনারেটিভ চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা ডিজেনারেটিভ চেঞ্জ হয়। আবার মেল ফিমেলে কিছুটা ভেরিয়েশন আছে। আচ্ছা ফিমেলদের একটু আর্লি হয়, আচ্ছা। মেলদের একটু ডিলে হয়, কারণ ফিমেলদের কিছু আমরা হরমোনাল যদি আর্লি স্টেজটা ধরি তাহলে কত বছর ধরতে পারি? 40 আর্লি Early। আর্লি হলে আপনার এটা যারা আমরা child বলি, শিশু যদি তার বা ডিজিজ কিশোর। থাকে, যদি তার শরীরে অন্য কোনো রোগ থাকে, জেনেটিক তার- কিছু নাই তো এখানে? না, জেনেটিক কিছু নাই। জেনেটিক হলো ডিজেনারেটিভ চেঞ্জ। বয়স হয়ে গেলে মানে নিজের থেকে নিজের চেঞ্জের চেঞ্জ হয়ে পর্যায়ক্রমে। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে। আর যেটা হলো আপনি বললেন যে আর্লি বয়সে হয় কি Early। আর্লি বয়সে হইতে গেলে যেটা লাগবে, যদি তার কোনো ডিজিজ প্রসেস থাকে আগে থেকেই। ধরেন আপনি বললেন প্রথমে একটা কথা বলেছেন বাত ব্যথা। আসলে বাত তো অনেক ধরনের আছে, আমরা যেটা বাত বুঝি সেটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর এ পজিটিভ যদি হয় সেক্ষেত্রে তার যদি রোগ আগে থেকেই থেকে থাকে, ছোটবেলার বয়স একটা নির্দিষ্ট বয়স থেকে যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, তাহলে তার আগে হাড় ক্ষয় হবে। আবার কেউ ছোটবেলায় আঘাত পেয়েছে কোন একটা জয়েন্টে, তার ওই যে মসৃণতা ছিল আমি বললাম, একটা হাড় জোড়ার উপরে একটা প্রলেপ থাকে, এই প্রলেপ যদি আগেই নষ্ট হয়ে যায় তাহলে তার ওই পায়ের হাড় ক্ষয় আগে হবে। সেটা ওই ওই শুধু আঘাতের কারণে হবে? আঘাতের কারণে, মানে এরকম অনেক কারণে হতে পারে আগে। অনেক কারণেই হাড় ক্ষয় হতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি আসলে এটার যে পরিমাণ ভয়াবহতা এবং এই রোগীগুলো যে পরিমাণ নিজেকে ডিজেবল করে ফেলে, এটার কারণ কি? মানে দেখে আমি নিজের আত্মীয় মনে দেখেছি হাঁটতে পারছে না, পা জয়েন্ট আর মনে হয় অকেজ হয়ে গেছে, মানে প্যারালাইজড এর মতো হয়ে গেছে, অথচ সে সুস্থ আছে। এটার কারণটা আসলে? এটার কারণ আসলে কি, যে আমাদের যেভাবে চলাফেরা করার কথা, যেভাবে ওঠা বসা করার কথা, যে এক্সারসাইজ গুলো করার কথা, আমাদের দেশে মানুষ এক্সারসাইজ বললেই বোঝে। যদি মহিলা মানুষকে জিজ্ঞেস করেন, বাবা আপনি এইভাবে এই কাজটা করবেন, বলে সারাদিনই তো কাজই করি। রান্না বান্নাকে তারা কাজ মনে করে, ঠিক আছে, তারা ওটাকেই ব্যায়াম মনে করে। মানে এক্সারসাইজ ডিমান্ড করে না আর কি, আমি যেগুলো করি এগুলো এক্সারসাইজ, এগুলোই আমার এক্সারসাইজ। যারা কৃষি কাজ করে, একটা বিষয়, যারা কৃষি কাজ করে তারা ভাবে যে আমি মাঠে কাজ করছি। মানে আমাদেরও তো একটা ধারণা ছিল যে আমরা কায়িক পরিশ্রম করছি, কৃষি কাজ করছি, দৌড়াদৌড়ি করছি, তাহলে মানে এটা তাহলে আসলে আমার ওই বডির জন্য, ওটার জন্য ডিমান্ড নয়। এটা ওটার জন্য ডিমান্ড না। তারপরেও একটা জিনিস কি, শুকরিয়া করতে হবে আল্লাহর কাছে, মহান আল্লাহ তাআলার কাছে, যে আমাদের বডিতে এমন ভাবে, মানে আপনি 3টে শব্দ বলেছেন, মাংস, পেশি, হাড় এবং জোড়া। রাইট। এই জিনিসগুলো যে এমন ভাবে সিস্টেমটাকে তৈরি করা আছে, আমাদের বডিটাকে এমন ভাবে তৈরি করা আছে, করে একটা আরেকটাকে নাকি? হ্যাঁ, না, এটা হলো যে আমি যেটার যে কাজ সেই কাজটা করতে হবে, না হলে সেই কাজ, সেই জিনিসটা মানে সে সাপোর্ট দেবে না তখন, তার পারফেকশন, মানে ওই জিনিসটা তখন সাপোর্ট দেবে না, পারফেকশন থাকবে না। ধরেন আপনি একটা, সাপোজ ধরেন আপনি একটা চাকু ধার দিয়েছেন, রাইট? ঠিক আছে, ওটা দিয়ে যদি আপনি রেখে দেন তাহলে ওটা কিন্তু জং ধরে যাবে, ওটা দিয়ে কোনো কিছুই কাটা যাবে না। আবার ওটা দিয়ে একটা ভোতা চাকুকে যদি প্রতিদিন আপনি কাটতে থাকেন, দেখবেন ওটার ধার বেশি থাকবে। এখন আমার একটা জোড়ার যে মুভমেন্টটা করার কথা, যেভাবে করার কথা, সেটা না করে তার থেকে আমি বেশি শক্তি দিয়ে করছি, এটাও ক্ষতি। এটাও ক্ষতি। আবার যদি আমি ওটাকে রেস্ট দিয়ে রাখি, না ওটা যদি আমি আবার স্টপ করে রাখি, তাহলে জোড়াটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, বিশেষ করে এটা যেটা হয় যে আমাদের অনেক সময় আঘাত পাইলে কি করি, আমরা নড়াচড়া একেবারে বন্ধ করে দিই। অনেক সময় প্রয়োজনেই দিই, আবার অনেক সময় রুগী চিকিৎসা না নিয়ে বলে যে ব্যথার ওষুধ খেলে তো আমার সমস্যা হবে, এই জন্য আমি ব্যথার ওষুধ খাচ্ছি না, ব্যথা এমনি ভালো হয়ে যাবে। এটাও ঠিক না, কারণ তখন সে কি করবে, এই ব্যথাটাকে কন্ট্রোল করতে গেলে কি করবে, যে পজিশনে থাকলে সে আরাম পায় সেই পজিশনে রাখার চেষ্টা করবে। যেরকম হাঁটু ব্যথার রোগী কি করবে, যে যদি ব্যথার ওষুধ না খাবে, চিকিৎসা যদি না নেয়, তাহলে সে কি করবে, পাটাকে জড়ো করে রাখার চেষ্টা করবে। তখন কি হবে, হঠাৎ করে সে পা সোজা করতে গেলে তীব্র ব্যথা লাগবে। ঠিক আছে, তখন এই যে ডিফর্মিটি গুলো হয়, যে বাঁকা হয়ে যাওয়া, পা জড়ো হয়ে যাওয়া, আপনি বললেন যে আমাদের অনেক রোগী দেখি যে ডিজেবল হয়ে যাচ্ছে, এই কারণে তারা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নেওয়ার কারণে, রোগের ধরনটা না বোঝার কারণে তাদের এই ঘটনাগুলো ঘটে। তাহলে তারা আসবে আপনাদের কাছে, ডাক্তারের শরণাপন্ন হবে কখন? তাহলে তারা মানে আসলে তারা যে এই ডিজিজে আক্রান্ত বা তার এই ব্যথা, মানে
তার জন্য পারফেক্ট সময় কোনটা, সে কখন আসবে ডাক্তারের কাছে, কি সিমটম বা লক্ষণগুলো দেখলে সে আসবে? আচ্ছা, তাদেরকে আসলে যেটা করতে হবে সেটা হলো যে কি কারণে এটা ব্যথাটা হচ্ছে এটা আগে বুঝতে হবে। আমি বলেছি, প্রথমেই বলেছি যে ব্যথা একটি লক্ষণ, এটা কোনো রোগ নয়। এবং কি কি কারণে এই ব্যথা হতে পারে, যেরকম আপনার ধরেন যে একটা হলো আঘাত বললাম, জয়েন্টে ক্ষয়ের জন্য হতে পারে, যদি কোনো টিউমার থাকে হইতে পারে, শরীরে যদি কোনো ইনফেকশন থাকে তাহলে ব্যথা হতে পারে। তাহলে রুগী কি নিয়ে আসতে পারে, যেরকম যদি বয়স তার 45 বছর হয় বা 40 হয় এবং তার স্বাস্থ্য অনেক বেশি, পুরনো কোনো আঘাতের হিস্ট্রি আছে, হ্যাঁ, তাহলে ধরে নিতে হবে তার অস্টিও আর্থ্রাইটিস, হাড় ক্ষয় রোগ আছে। আবার দেখা গেল যে তার একটা হাঁটু না, দুইটা হাঁটুতে ব্যথা, বা দুইটা না, তিনটা চারটা জোড়াতে ব্যথা, ব্যথাটা আধা ঘন্টার বেশি থাকে, সকালবেলা বেশি হয়, কোনো খাবার খেলে আবার ব্যথা বাড়ে, তাহলে আমার ধরে নিতে হবে এটা বাত ব্যথা হতে পারে। ঠিক আছে। এছাড়া অনেকে দেখবেন যে গৃহকর্মী যারা আছে, বাড়িতে কাজ করে, ঠিক আছে, হাঁটুর একটা জায়গায় ফুলে গেছে, হ্যাঁ, এটাকে আমরা আবার বলি ভয় পাওয়া যায় হ্যাঁ, দেখলেই। ফুলে গেছে, ফুলে গেলে কি হয়, এখানেও ব্যথা হয়। তো এটাকে আমরা বলি আবার হাউস মেড নি, হ্যাঁ, হাঁটুর উপরের অংশটাতে ফুলে যাবে এবং ব্যথা হবে, হাউস মেড নি। তো এই কারণে হতে পারে। এছাড়া যদি খেলতে গিয়ে কখনো তার লিগামেন্ট ইনজুরি হয়ে যায়, ঠিক আছে, রগ ছিঁড়ে যেতে পারে, বলে অনেকে বলে যে আমার রগ ছিঁড়ে গেছে, ঠিক আছে। একটা হাঁটুর ভিতরে যেরকম শুধু হাড় থাকে না, এখানে মাংসপেশি থাকে, লিগামেন্ট থাকে, ডিস্ক থাকে, যেটাকে আমরা বলি মেনিসকাস। তো এই মেনিসকাস ইনজুরি হলেও হাঁটু ব্যথা হতে পারে। ঠিক আছে। তাহলে এইগুলো দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আসলে তার কি কারণে ব্যথা হচ্ছে। আবার যদি বাচ্চা, অনেক ছোট বাচ্চা ব্যথার কথা বলতে পারছে না, কান্না করছে, বাবা মা এসে বলতেছে যে 3 দিন আগে জ্বর ছিল, তারপর সে তার বাম পা নাড়ছে না বা বাম হাঁটু সোজা করছে না, এটা কিন্তু অ্যালার্মিং। ঠিক আছে। এই কারণে তার মানে জ্বর আগে ছিল, তারপর ব্যথা, রোগী ভাবছে যে, রোগীর মা এসে বলবে হয়তো বাচ্চা পড়ে গেছে, আমরা তো দেখি নাই, তারপর থেকে নড়ছে, সে জ্বরের কথা বলতেও চায় না, বলে 3 দিন আগে জ্বর ছিল, যদি জিজ্ঞেস করা হয় তখন। এইটা কিন্তু খুবই খারাপ লক্ষণ, এবং এই সব বাচ্চাদের চিকিৎসা যত তাড়াতাড়ি সম্ভব নিতে হবে। কারণ এটা কি কারণে হতে পারে, এই কারণে তার অস্টিওমাইলাইটিস হতে পারে, অথবা জয়েন্টের ভিতরে ইনফেকশন, যাকে আমাদের ভাষায় বলি আমরা সেপ্টিক আর্থ্রাইটিস। জয়েন্টের ভিতরে যদি ইনফেকশন হয়, সেপ্টিক আর্থ্রাইটিস। তো এইগুলো লক্ষণ যদি থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রিয় দর্শক, আমার স্টুডিওতে আজকে আছেন সহকারী অধ্যাপক, প্রাইম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রংপুরের। আসলে দীর্ঘদিন থেকে তার চেম্বারে প্র্যাকটিসের অভিজ্ঞতা আছে, এবং মেডিকেল কলেজে যে আসলে তার স্টুডেন্ট পড়াশোনা করানো, এই জায়গা থেকে কিন্তু আজকে বাস্তবধর্মী কিছু কথা তিনি আমাদের বলছেন। আসলে আমরা আপনার কাছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই, যে ব্যথা হইলেই গ্রামগঞ্জে বিশেষ করে মানুষ একদম হাতের কাছে একটা ডিসপেন্সারিতে যায়, একটা ব্যথার ওষুধ খেয়ে নেয়, কিছুদিন ভালো থাকে, আবার খেয়ে নিচ্ছে। এর ভয়াবহতা কতটুকু, বা এটা আসলে কতটা আপনাদের মেডিকেল সায়েন্সে তার বডির জন্য কতটা ক্ষতিকর? আসলে আমি যদি একটু বলি যে ব্যথার ওষুধ খেলেই যে ক্ষতি হবে এমন না, আবার ব্যথার ওষুধ ভালোও না। যে কোনো ওষুধই খান সেটাই খারাপ। আপনি, অনেকে বলে যে আমি তো দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম খাচ্ছি, ক্যালসিয়াম বেশি খাওয়াটাও খারাপ। আবার অনেকে দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাচ্ছে, একসময় প্রচলন ছিল যে মুড়ির মতো মানুষ গ্যাসের ওষুধ খাচ্ছে, তাদের ধারণা যে গ্যাসের ওষুধ খেলে কোনো সমস্যা হয় না। কিন্তু ইদানিংকালে দেখা গেছে গ্যাসের ওষুধ খেলেও ক্যান্সার হয়, দীর্ঘদিন যদি ক্যান্সারের ওষুধ খায়। এখন ব্যথার ওষুধ যদি বেশি খায় তাহলে দীর্ঘদিন কি হতে পারে, কিডনিতে ইফেক্ট করতে পারে, লিভারে ইফেক্ট করতে পারে। ঠিক আছে, ব্যথার ওষুধ বেশি খেলে। কিন্তু আমি আপনার কাছে স্পেশালি যেটা জানতে চাচ্ছি, তারা তো মানে তার আশেপাশে ডিসপেন্সারিতে কিনে খাচ্ছে, সে তো রোগী আইডেন্টিফাই করতে পারছে না। আসলে আপনি তো বলছেন ব্যথা কোনো রোগ নয়, এই ভয়াবহতা তার কত রকম ক্ষতি হতে পারে? তো অবশ্যই ক্ষতিকর। রোগ ধরা গেলে আমি যদি রোগের চিকিৎসা শুরু করি, অটোমেটিক তার ব্যথাটা কমে আসবে। রাইট। ঠিক আছে। ধরেন কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, আমি যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা করি, তার ব্যথা অটোমেটিক কমে আসবে। কারো যদি অস্টিও আর্থ্রাইটিস যদি থাকে, তাহলে যদি আমি তাকে প্রপার এক্সারসাইজ দিয়ে অস্টিও আর্থ্রাইটিসের তার কারণ কি সেটা যদি ধরতে পারি, যদি দেখি তার হেভি ওয়েট, তাহলে ওয়েট কমাইতে হবে। না কমাইলে আমি যত ওষুধই দিই, যত ব্যথার ওষুধ যতদিনই খেতে থাক, তার ব্যথা ভালো হবে না। তার মানে আমাকে তার ওয়েটটাকে লুজ করতে হবে। ঠিক আছে। তারপর যদি কারো কোনো অবস্ট্রাকশনের কারণে, কোনো একটা ফরেন বডি আছে হাঁটুর ভিতরে, ওইখানে ওইটা হাড্ডির টুকরা এসে দেখা যাচ্ছে যে জোড়ার ভিতরে আটকে আছে, ব্যথা করছে, আমি যত ওষুধই দিই এর ব্যথা কমবে না। ট্রিটমেন্ট ভুল হলো, তাহলে তার মানে রাইট হয়ে চলছে না। দীর্ঘদিন ওষুধ খাইতে হচ্ছে, ব্যথার ওষুধ যখন খাচ্ছে সেই সময়টুকু শুধু
সে রিলিফ পাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যারা এইভাবে খাচ্ছে মানে তাদের অন্যান্য ক্ষতিও হতে পারে, অবশ্যই কেন ক্ষতি আসলে তার ব্যথায় যে ব্যথার ওষুধ সে খাচ্ছে, আসলে তার ব্যথার ওষুধ খাওয়ার সে দরকার শুধু ছিল না। মানে লক্ষণটাকে কমানোর চেষ্টা করছে, কিন্তু কমবে না। যার কারণে ব্যথা হচ্ছে সেটাকে যদি আমি রিমুভ না করি, যেরকম অনেকে খেলতে গিয়ে লিগামেন্ট ইনজুরি হয়, এখন লিগামেন্ট যদি আমি রিপেয়ার না করি বা সেটার জন্য তাকে কিভাবে চলাফেরা করতে হবে সেটা যদি তাকে না শেখায় দিই, অথবা যে মাসেলের কারণে এই জয়েন্টটা মুভমেন্ট করে সেটার অ্যাক্টিভিটি যদি আমি না বাড়াই, তাহলে আমি যত ব্যথার ওষুধই দিই এই ব্যথা কমবে না। তার মানে আমাকে দীর্ঘদিন ব্যথার ওষুধ খেতে হবে, আমাকে কিডনি অবশ্যই বেশি কাজ করতে গেলে তো তাকে ওভারলোড হয়ে যাচ্ছে, তাহলে ওভারলোড হয়ে গেলে তো সে ফেইল্ড হয়ে যাবে, তার লোড কমাইতে হবে, রোগ ধরতে হবে, রোগের ওষুধ দিতে হবে, তাহলে অটোমেটিক ব্যথার ওষুধ আমার কম খেতে হবে। এখন আধুনিক চিকিৎসায় তো আসলে ওষুধ ডিপেন্ডেন্ট না, মানুষকে স্বাবলম্বী করে তোলা হচ্ছে, মানে বিশেষ করে ব্যথা বা সব ক্ষেত্রেই। সেক্ষেত্রে আপনার যে সাবজেক্ট, এই সাবজেক্টে আমাদের যে টপিকস ছিল আজকে, মানে হাঁটুর ব্যথা বা মাংসপেশির ব্যথা এই রিলেটেড, সেক্ষেত্রে প্রতিকারগুলো কিরকম আপনারা এখন আপনাদের সায়েন্স এখন কি বলছে, মানে কিভাবে হলো যে আমি প্রথমে বলেছি লাইফস্টাইল মডিফিকেশন করতে। রাইট রাইট রাইট, ভেরি গুড। আমার খাবার ভেরি গুড, পরিমিত খাবার খেতে হবে। মানে একসময় তো গ্রামের লোকেরা যত ইচ্ছা তত খাইছে, মানে এটা এবং পার্টই ছিল না লাইফের। তাদের যে খাবারটা যারা খেয়েছে, খাবারের এখন অনেক ভেরিয়েশন। আমরা যেটা খাচ্ছি, যাই খাবো তার মধ্যেই দেখবেন যে অনেক আইটেম আরো বেশি আছে। ধরেন আমি আগে যে সবজিটা আবাদ করতাম তার মধ্যে কোনো কেমিক্যাল ছিল না, এখন ওইটার মধ্যে আমার এক্সট্রা কেমিক্যাল যোগ হয়েছে, ঠিক আছে। তার ফলে আমার বডিতে ওই কেমিক্যালটা কি হচ্ছে, পরিমাণটা বেড়ে যাচ্ছে। তার মানে আমার খাবার ডায়েট চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এখন গ্রামের লোকজন কিন্তু বেশি রোগ আক্রান্ত, কারণ এখন সচেতন নয়, সচেতন না, মানে যে তারা এই যেটা আমি বললাম আগে পায়ে হেঁটে রিক্সা চালাইতো, এখন মোটর গাড়ি রিক্সা চালায়, তার মানে তার পরিশ্রম কিন্তু কমে গেছে। এক্স্যাক্টলি, ভেরি গুড, খুব ইম্পর্টেন্ট। এই যে তার এই যে মুভমেন্ট, সাইকেলিং যে মুভমেন্ট, নি জয়েন্ট, আমি যে নি জয়েন্টের হাঁটুর কথা বলছি, এই যে পায়ের যে মুভমেন্ট, এই মুভমেন্ট কিন্তু আর নেই। সে ভাবছে সে তো পরিশ্রম করছে, আগের থেকে দ্বিগুণ পরিশ্রম করছে, কিন্তু তার এই যে মাসেলের যে অ্যাক্টিভিটি, রক্ত সঞ্চালনের যে প্রক্রিয়া, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আসলে সবারই দৈনিক আধা ঘন্টা বা 45 মিনিট হাঁটা, মানে ব্যথা রিলেটেড এই মানে শারীরিক ব্যায়াম, খাওয়া দাওয়া, লাইফস্টাইল। কারণ আমরা তো জানতাম যে আসলে এগুলো হার্ট রিলেটেড, আমরা মনে করি যে রাত জাগলে হার্টের রোগ হবে, হ্যাঁ, ঘুম জাগলে হার্টের রোগ হবে। আমার নেক্সট আগের প্রোগ্রামে যেটা ছিল আমি জেনেছি। তা এই যে ব্যথা রিলেটেড আবার লাইফস্টাইল, প্লিজ এইটা একটু যদি এইটা আমি একটু বলি। এই যে আপনি একটা সুন্দর কথা বলেছেন, হার্ট। আমরা শুধু জানি হার্ট একটা, কিন্তু আমাদের হার্ট হচ্ছে 3টা। আমাদের শরীরে আরো 2টা হার্ট আছে। আমাদের 2 পায়ের পিছনে যে মাংসপেশি আছে, এটাও হার্ট। কি বলেন, আমরা তো এটা জানতাম না। এই যে বললাম হার্টের কাজকে পাম্প করা, দেখবেন এখানে সবসময় এখানে পাম্প করছে। আচ্ছা আচ্ছা, আমাদের এই 2টা মাংস আছে, এটাও কন্টিনিউয়াস পাম্প করে আমাদের নিচের যে রক্তগুলো আছে সেগুলো উপরের দিকে নিয়ে আসতে সাহায্য করে। তো এটাকে আমাদের বলি, আমাদের দ্বিতীয় হার্ট হচ্ছে আমাদের 2 পায়ে। তো আমাদের এইটার যদি অ্যাক্টিভিটি কমে যায়, তার মানে আমার লাইফস্টাইল, আমি সারাক্ষণ যদি রিক্সায় চলাফেরা করি, ঠিক আছে, আমার পায়ের যদি আমি যদি না হাঁটি, তাহলে আমার এই মাংসটা কম কাজ করছে, তার কন্ট্রাকশন কমে যাচ্ছে, রক্তটা উপরের দিকে ঠিকভাবে আসতে পারছে না, অথচ আমি বসে আছি দেখে আমার রক্ত সব নিচের দিকে চলে আসছে। এইটা যতটা উপরের দিকে যাওয়ার কথা ততটা যাচ্ছে না, তার মানে আমার হার্ট কাজ করছে না, ঠিক আছে। করি আমরা যারা সেডেন্টারি ওয়ার্কার, যারা সবসময় বসে কাজ করি, রাইট রাইট, বাইরে চলাচল কম, অফিসে যাচ্ছি 8 ঘন্টা কাজ করছি, আমরা ভাবি যে আমরা তো পরিশ্রম করছি, কিন্তু আমাদের কিন্তু মাংসপেশির কাজ ওইভাবে হয় না। এই জন্য আমাদেরকে বলা হয় আমরা হলো সেডেন্টারি ওয়ার্কার। আর হেভি ওয়ার্কার কারা? যারা রিক্সা পুলার আছে, আগের দিনে রিক্সা পুলার, মানে বর্তমানেরটা না, এখনকার না, এরা তো এখন অসুস্থ হয়ে যাচ্ছে। যাই হোক, যেটা ব্যথা কমানোর জন্য আপনি বললেন যে ওজন, তো বললাম একটা, খাদ্যাভ্যাস বললাম, লাইফস্টাইল আর মাসেলের পাওয়ার। আমার যে জায়গায় প্রবলেম, সেই জায়গায় যে মাংসপেশিগুলো আছে তার ইউটিলাইজেশন, যেটা যে কাজ, সেই কাজটা কি করলে বাড়বে সেটা সম্বন্ধে জ্ঞান রাখতে হবে, শিখে নিতে হবে। এই যে আমরা আসলে আরেকটা বিষয় জানতে চাই, যে যারা আক্রান্ত হয়েছে, আমাদের টপিক্সের ভিতর যারা আক্রান্ত হয়েছে, যারা দীর্ঘদিন এই রোগে ভুগছে, তারা কি আসলে পরিপূর্ণ ভালো হতে পারে বা ভালো হওয়ার সম্ভাবনা আছে? যেমন অনেকে আমরা গ্রামগঞ্জে শুনি যে তারা বিভিন্ন ট্রিটমেন্টের পর আরো অসুস্থ হয়ে গেছে, কেউ আবার ওই যে স্ট্রেচ মারছে, দিয়েছে, বিভিন্ন ইনজেকশন দিতে দেয়, এরকম আমরা শুনি আর কি, বা গ্রামে প্রচলিত আছে। তারা নেক্সট আর হাঁটতেই পাচ্ছে না, তারা আসলে এটা রোগীরাও আমাদেরকে প্রশ্ন করে যে আমার যে হাঁটুর হাড় ক্ষয় হয়েছে সেটা কি ভালো হবে? আমি যখন রোগীদেরকে এইভাবে বলি যে আপনি একটা গ্লাস কাঁচ ভেঙেছেন, কাঁচ যে ভাঙার যে দাগটা, কাঁচ হয়তো জোড়া লেগেছে, কিন্তু দাগটা কি চলে যাবে?
যাবে না। যাবে না। তার মানে হচ্ছে যে হাড়টা ক্ষয় হয়েছে সে কখনো ভালো হবে না। তবে আপনি যদি এই কাজগুলো করেন, যেরকম আপনার শরীরে ওজন কমান, এক্সারসাইজ যদি করেন, মাসেলের অ্যাকশনটা যদি বাড়ায় ফেলেন, তাহলে আপনার ব্যথা কমে আসবে। যেটা ক্ষয় হয়েছে সেটা ভালো হবে না, নতুন করে যেন ক্ষয় হবে না। ক্ষয় না হয়, নতুন করে যেন ক্ষয় না হয় সেই ব্যবস্থা করতে হবে। তার মানে আপনার যে যে কারণে ক্ষয় হয়েছে, ওজন বেশি ছিল সেটা কমাইতে হবে, আপনার খাদ্যাভ্যাস ঠিক ছিল না সেটা কমাইতে হবে, আপনি যেভাবে কাজ করার কথা সেভাবে করেন নাই তাহলে সেভাবে করতে হবে। যখন আপনার দীর্ঘক্ষণ বসে একটানা 2 ঘন্টা বসে কাজ করছেন তাহলে ওটা কমায় দেন, আপনি আধা ঘন্টা কাজ করে 2 মিনিটের জন্য দাঁড়ান, আবার কাজ করেন। কিন্তু একটানা ওই যে রান্না করতে বসছেন, আজকে জামাই আসছে, আমি আজকে সব রান্না শেষ করে তারপর উঠব, তাইলে আপনার ব্যথা ভালো হবে না, সেটা সবার ক্ষেত্রে। তার মানে আপনাকে নির্দিষ্ট সময় পর উঠে দাঁড়াইতে হবে, একটু নড়াচড়া করতে হবে, আবার আপনি এই কাজটা করেন। তাহলে বডিকে ছেড়ে দিয়ে লাভ নাই, বডির না। কেয়ার করতে হবে, কেয়ার করতে হবে, যত্ন হ্যাঁ? নিতে হবে। এই তো মানে যে আপনি আমাদের যত তাহলে একে যত্ন নেবেন fit সে তো- তত আপনাকে সব দিক দিয়ে ভালো রাখবে। আমি এই মুহূর্তে শেষ করার আগে কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে যে কিছু লক্ষণ থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, শরণাপন্ন অবশ্যই হবেন। যার মধ্যে একটা হচ্ছে যে আপনার জ্বর আছে, হাঁটু ফুলে গেছে, যেহেতু আমরা হাঁটু ব্যথা নিয়ে কথা জ্বর বলছি, আছে, হাঁটু ফুলে গেছে। জ্বর আছে সাথে হাঁটু ফুলে গেছে, একটু দেরি করবেন না, নিকটস্থ যে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে যান অথবা বিশেষজ্ঞের পরামর্শ নিন। Right? 2 নাম্বার, যে হাঁটু নাড়াতে পারছেন না, টানাটানি করবেন না, মোচড়ামুচড়ি করবেন না, যে অবস্থায় আছে ওই অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিন। কারণ কোনো একটা হাড্ডির টুকরা কোনো এক জায়গায় গিয়েছে, আটকে আছে, হঠাৎ করে আপনি দেখলেন তীব্র ব্যথা, আধা ঘন্টা পরে পা ঠান্ডা হয়ে গেছে, 1 সেকেন্ডও দেরি করার সুযোগ নেই। তার মানে আপনার বুঝতে হবে আপনার রক্তনালী কোথাও ছিঁড়ে গেছে। পা ঠান্ডা হলে অপেক্ষা করা যাবে না। ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। 3 নম্বর হচ্ছে, রাতে যদি ব্যথা হয় তাহলে ধরে নিতে হবে যে এটা আপনার বিশ্রামকালীনও ব্যথা হচ্ছে, যে সময় আপনার ব্যথা হওয়ার কথা না, তাহলে আপনার শরীরে কোথাও কোনো রোগ আছে যার কারণে ব্যথা হচ্ছে। 5 নম্বর হচ্ছে, হঠাৎ করে আপনার ওজন কমে গেছে, আচ্ছা, কোনো ব্যথা নেই, ওজন কমে গেছে, তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা একদম শেষ করে ফেলবো। আসলে আর এই বিষয়টা আলোচনা হয়েছে, আমার অনুষ্ঠান চলার মধ্যে আলোচনা হয়েছে। তারপরেও যেহেতু আজকে টপিক ছিল, যখন ফার্স্ট আমরা শুরু করেছিলাম যে আসলে ব্যথা কোনো রোগ না, লক্ষণ। আসলে তাহলে বাত ব্যথাকে আমরা এটা কোনটা বলবো, বাত ব্যথা কি? বাত মানে ব্যথা বাত ব্যথা আমরা যে বলি, একটু সংক্ষেপে আমি শুধু হ্যাঁ, বলে নিই সংক্ষেপে just। যে আমাদের বইয়ের ভাষায় বাতের অনেকগুলো ভ্যারাইটি আছে। আমরা বাত ব্যথা বলতে যেটা বুঝাই, রিউমাটয়েড ফ্যাক্টর যদি থাকে, ঠিক আছে, সেটা অ্যাকচুয়াল বাত। এছাড়া আপনি আরেকটা কথা বলেছিলেন, ইউরিক অ্যাসিড বাড়লে ব্যথা Right, হয়, right, আমি যাকে বলেছিলাম। আমরা বলি গাউট বলি। আচ্ছা, ইউরিক অ্যাসিড হলে জোড়ার একটা নির্দিষ্ট অংশ লাল হয়ে ওঠে, ফুলে যায়, ব্যথা বাড়ে, ঠিক আছে, তো এইটাও এক ধরনের বাত। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি বাত বলতে যদি রিউমাটয়েড ফ্যাক্টর যদি থাকে, পজিটিভ থাকে, সেটাকে আমরা বাত বলি। আর সহজ ভাষায় রোগীদেরকে যদি বোঝাতে চাই, একের অধিক 3-4টা জোড়ায় যদি ইনভলভ করে, সকালবেলা যদি বেশি হয়, ঠিক আছে, এগুলোকে আবার আমরা সেরো নেগেটিভ আর্থ্রাইটিস, রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ বাট তার বাত আছে, এটাকেও আমরা বাত বলি। প্রিয় দর্শক, অনুষ্ঠান আমরা শেষ করে ফেলছি। আসলে ছবির বাঘটি যেমন বাঘ না, তেমন আসলে সব ব্যথাই যে আসলে রোগ না, আজকে আমরা জানতে পেরেছি। আজকে আমার স্টুডিওতে অত্যন্ত মূল্যবান সময় দিয়েছেন সহকারী অধ্যাপক, রংপুর প্রাইম মেডিকেল কলেজে, যিনি আসলে তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি উত্তরের আমরা বলি যে কয়েকটি জেলার প্রবেশ তার, গোবিন্দগঞ্জ কিন্তু তার বাড়ি, এবং এইখানে তার নিজস্ব একটা প্রতিষ্ঠানে তিনি সময় দিচ্ছেন, নিরাময় ডায়াগনস্টিক সেন্টারে, এবং বেশ এখানে পাশাপাশি কিন্তু তিনি অপারেশন করছেন বা তার সেক্টরের দীর্ঘ অনেক বছর সেবা দিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আবারও আমরা আসলে যেহেতু আজকে একটা টপিকস নিয়ে কথা বলেছি, অনেকগুলো টপিকস আছে এই বাত ব্যথা, এই ট্রমার বিষয়ে। আবারও আমরা আসলে আশা করছি আমাদের প্রিয় আরিফকে আমরা পাবো। আসলে ডাক্তার শাহরিয়ার আরিফ আবারও আমার স্টুডিওতে আসবেন এবং আরও অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সর্বশেষ আসলে কথা কিন্তু একটাই, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, আমাকে প্রকৃতির মাঝে ফিরে যেতে হবে, রোগের সাথে আসলে লড়াই করে রোগকে তাড়াইতে হবে, তাহলেই সুস্থ থাকা সম্ভব। আবারও সুস্থতার বার্তায় স্বাগত জানিয়ে প্রোগ্রাম শেষ করছি। আল্লাহ হাফেজ।